গাজা নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ফিলিস্তিনি মুসলিমদের উপরে ইসরায়েলের নির্মম হত্যাকাণ্ডের চিত্র। এই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথাই বলছি, যে ইহুদি জাতির ছিল না মাথা গোজার মতো একটুখানি ঠাঁই, ছিল না পরিধেহ কোনো বস্ত্র বা আহারের কোনো খাদ্য, সেই জাতিই আজ নির্বিচারে মুসলিম নিধনে মেতেছে। যার জেরেই বাংলাদেশ সহ সারা বিশ্ব জুড়ে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক উঠেছে। কিন্তু ইসরায়েলি পণ্য ব্যবহারের ফলে আমরাও কিভাবে এই গণহত্যার অংশীদার হচ্ছি, আর কেনই বা ইসরায়েলি পণ্য বয়কট করা উচিত, তার প্রেক্ষিতেই আমাদের আজকের এই ভিডিও। চলুন বিস্তারিত জেনে নিই। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতার ইতিহাস দীর্ঘ এবং হৃদয় বিদারক। 1948 সালে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ানো জাতিকে দয়া দেখিয়ে ঠাঁই দিয়েছিল ফিলিস্তিনের মুসলিমেরা। তবে কি সেটাই ছিল ফিলিস্তিনিদের আজকের এই নির্যাতনের মূল কারণ, যার বদৌলতে আজ তারা করছে ভূমি দখল, সামরিক অভিযান, যা মানবাধিকার লঙ্ঘনের এক অন্ধকার অধ্যায়? এর যেন কোনো শেষই নেই। চলতি বছরের মার্চ মাসে এই বর্বরতা যেন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষের মৃত্যুর খবর ভেসে আসছে, বাস্তুচ্যুত হচ্ছেন লাখ লাখ মানুষ। জাতিসংঘ জানিয়েছে যে অন্তত 1060 জন শুধু স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে গাজা নিহতের প্রকৃত সংখ্যা প্রায় 1,86,000 হতে পারে, যেখানে সরাসরি হামলার পাশাপাশি খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে মৃতদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে শিশু নিহত হয়েছে 13,000-এরও বেশি। আর এই হার ক্রমশ বেড়েই চলছে। গেল 23 মার্চ রাতে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে 15 জন জরুরি সেবাকর্মী নিহত হন। নিহতরা ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি ফায়ার ট্রাক নিয়ে সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। পরবর্তীতে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করে যে এই ঘটনায় তাদের সেনারা ভুল করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি গাজার খাদ্য সরবরাহ সংকট সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে অনেক আগেই। জাতিসংঘের সঙ্গে যৌথভাবে তারা জানায় যে গাজার অর্ধেকেরও বেশি মানুষ অনাহারে রয়েছে এবং 10 জনের মধ্যে 9 জনেরও বেশি মানুষ প্রতিদিন খাবার পাচ্ছে না, এবং 48% লোক চরম ক্ষুধায় ভুগছেন। এই বর্বরতা আমাদের সামনে একটি নৈতিক প্রশ্ন তোলে, আমরা কি কোনোভাবেই লঙ্ঘনের অংশীদার হয়ে উঠছি? ইসরায়েলি পণ্য কেনার মাধ্যমে আমরা তাদের অর্থনৈতিক শক্তিকে সমর্থন করছি না তো? এর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের কাজে আমাদের অজান্তেই আমরা তাদের সমর্থন করে আসছি কি? তাই ইসরায়েলি পণ্য বয়কট একটি শান্তিপূর্ণ এবং শক্তিশালী প্রতিবাদের মাধ্যম হবে বলে আশা করছি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ইসরায়েলি পণ্য বয়কট করলে কি এই যুদ্ধ থেমে যাবে? উত্তর অবশ্যই আসবে না। এ পর্যায়ে পণ্য বয়কট সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত ধারণা দেওয়া যাক। বয়কট মানে হলো কোনো দেশের বা কোম্পানির পণ্য, সেবা বা ব্যবসায়িক লেনদেন থেকে নিজেকে সরিয়ে নেওয়া। যখন আমরা ইসরায়েলের পণ্য কেনা বন্ধ করব, তখন ওদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আর ইসরায়েল তার সামরিক বাজেটের অনেকটাই বহন করে ট্যাক্স ও রপ্তানি আয় থেকে। যারা ইসরায়েলি পণ্য বা ইসরায়েলি কোম্পানিতে বিনিয়োগ করা আন্তর্জাতিক কোম্পানির পণ্য কেনে, তারা সরাসরি বা পরোক্ষভাবে সেই অর্থনীতিকে সমর্থন দেয়, যা ইসরায়েলের সামরিক খাতে যায়। অর্থাৎ আমরা যদি সম্মিলিতভাবে ইসরায়েলের পণ্য বয়কট করি, তাহলে ইসরায়েলের রপ্তানিতে প্রভাব পড়বে, সেই সাথে তাদের কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে, বড় বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ করা থেকে পিছিয়ে আসবে। এভাবে ইসরায়েল অর্থনৈতিকভাবে চাপে পড়বে। তাহলে বুঝতেই পারছেন, আমাদের প্রতিদিনের ব্যবহৃত ইসরায়েলের পণ্য বয়কটের মধ্য দিয়ে
একদিকে যেমন ইসরায়েলিদের অর্থনৈতিক চাপে ফেলা যাবে, অন্যদিকে দেশীয় পণ্য ব্যবহারে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এটি আমাদের নৈতিক অবস্থানকে তুলে ধরে এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান প্রকাশের অন্যতম হাতিয়ার হতে পারে। পাশাপাশি আর্থিক তহবিল গঠনের মাধ্যমে তাদের কাছে আমাদের সামান্য কিছু অনুদান তাদের জন্য কার্যকরী ভূমিকা পালন করতে পারে। বয়কটের মাধ্যমে আমরা একটি বার্তা পৌঁছে দিই, মানবতার পক্ষে আমরা দাঁড়িয়েছি। এটি একটি সুযোগ যেখানে আমরা আমাদের ক্রয় ক্ষমতাকে ন্যায়ের পক্ষে ব্যবহার করতে পারি। পরিশেষে বলতে চাই, আমাদের প্রতিটি সিদ্ধান্তই একটি পরিবর্তনের সূচনা হতে পারে। আসুন আমরা সচেতন হই এবং মানবতার পক্ষে দাঁড়াই। ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে আমরা বিশ্ববাসীর এবং নির্যাতিত ফিলিস্তিনিদের কাছে একটি ন্যায়ের বার্তা পৌঁছে দিতে পারি।